জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে তদন্ত শেষ। আজ ট্রাইব্যুনালে দাখিল হবে প্রতিবেদন। ব্যক্তি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান রেখে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনী অনুমোদন, রাতেই গেজেট প্রকাশ। আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে অনড় জুলাই আন্দোলনে আহতরা, শাহবাগ মোড় ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান। সাভারে জুলাই আন্দোলনে ৬ লাশ পোড়ানোর মামলায় অধরা পুলিশ পরিদর্শক মাসুদ, দীর্ঘদিন অনুপস্থিত কর্মস্থলে দ্রুত গ্রেফতারের দাবি। তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর ঢাকায় ক্ষতি $৬০০ কোটি। সবুজায়নের তাগিদ বিশেষজ্ঞদের। যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার তুরস্কে পুতিনের সঙ্গে বৈঠক, চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের চাপ। Corner for Barcelona, which Olmo will take into the near post. Flicked on by Ferran, and they scored a goal back. And it's Eric Garcia in the goals again. Well, he got 5 last season out on loan at Girona. He's showing in the last few days that he can. বছরের 103 বছরের ইতিহাস ভেঙে নতুন রেকর্ড। এল ক্লাসিকোতে 4-3 গোলের ব্যবধানে রিয়ালকে হারালো বার্সেলোনা। বিফল এমবাপ্পের হ্যাটট্রিক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা তদন্ত শেষ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে প্রতিবেদন। গেল শুক্রবার এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে গেল 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। এর আগে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ নিশ্চিতে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া আলাদা বৈঠকে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালী করতে 5টি নির্দেশনা দেন তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সভায় সন্ত্রাস বিরোধী আইন 2009-এ কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধান না থাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি হতে পারে। একই দিনে এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ ও সময়োপযোগী উত্তরণ নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন তিনি। এছাড়া পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে 5টি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর মধ্যে অন্যতম হল সরকারি অংশীদারিত্ব রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুততম সময়ে শেয়ার বাজারে তালিকাভুক্ত করা এবং দেশীয় সব বেসরকারি কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা দেয়া এবং বিদেশি বিশেষজ্ঞদের কাজে লাগানো। পরে এসব বিষয়ে তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা বলবো যে 5টা মেজর নির্দেশনা দিয়েছেন। যাদের এই অভিজ্ঞতা আছে, অন্যান্য আমাদের নেইবারিং কান্ট্রি হোক বা বাইরের হোক, যারা এই কাজগুলো করে এসছেন বিভিন্ন স্টক মার্কেটে, তাদেরকে, এবং এরা বিদেশি, যাদের আসলে আমাদের এই মার্কেটে কোনো স্টেক নাই, এরকম এক্সপার্টকে আনতে বলেছে। আর যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী আগের মতো অবৈধ সুবিধা নিতে না পারে তা মাথায় রেখে পুঁজিবাজার সংস্কার করা হবে বলেও জানান প্রেস সচিব। এমনভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হন,
তিনটা চারটা লোক যাতে বেনিফিট বা একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে বেনিফিটেড না। আগে আমরা দেখেছি কি এরকম অনেক কথা বুলি টুলি করে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার ভেস্টেড গ্রুপ ইন্টারেস্ট গ্রুপ বেনিফিটেড হয়েছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর গ্যাজেটে জারি করেছে সরকার। রাতে এই গ্যাজেট প্রকাশ করা হয়। এর আগে গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ খসড়া অনুমোদন পায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ নিয়ে আজ আলোচনার জন্য সোমবার বৈঠক ডেকেছে ইসি। রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, গ্যাজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করবে। কমিশনে আলোচনার পরেই সিদ্ধান্ত হবে। গেল দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শনিবার রাতে গণদাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাবের উপর আলোচনা সভা আয়োজন করে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিশন। এই সময় নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সে সময় পর্যন্ত ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমি এই অন্তর্বর্তীকারী সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। বিচার বিভাগকে স্বাধীন না করে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যে রাষ্ট্র কাঠামোতে নাগরিকের সুরক্ষার জন্য তার যাবার জায়গা হিসেবে এবং যদি এক্সিকিউটিভের অ্যাক্সেসেস তৈরি হয়, তাকে প্রোটেক্ট করার জন্য আপনি বিচার বিভাগকে স্বাধীন এবং শক্তিশালী না করে অগ্রসর হতে পারবেন না। আর রাজনৈতিক দলগুলো সমঝোতা এলে আস্থার সংকট দূর হবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের শাসন ব্যবস্থা এবং ক্ষমতার বিন্যাসকে পরিবর্তন করবে, সেই ধরনের সংস্কারকে দিকে আমাদেরকে এগোতে হবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দেখছিলেন আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন। নির্বাচন ইস্যুতে সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনের সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন তিনি। এদিকে চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমার শোভাযাত্রায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে শান্তি দরকার। তন্ত্রতারুণ্যকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাকিবের রিপোর্ট। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা শোভাযাত্রায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও তারা নিশ্চুপ, তাই সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে। আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে। তো সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। সীমান্তে ভারতের পুশিন নিয়ে সরকারের নীরব ভূমিকার সমালোচনাও করেন রিজভী।
সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিং করছে। সরকার তো একটা কথা বলেনি, কোথায় খোদাবাজ, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এদিকে চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদে শান্তি শোভাযাত্রা উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বলেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে শান্তি দরকার, ভিন্ন দলমত নিয়ে নতুন দেশ গড়ে তুলতে হবে। আমরা বিগত 10-15 বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি, এত অশান্তিতে থেকেছে, সমাজ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা বাণিজ্য রীতি সব ভঙ্গ করে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই। শোভাযাত্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ সংশ্লিষ্টরা অংশ নেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে সরকারের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানান তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি আয়োজিত নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জানান, সরকারের সদিচ্ছা থাকলে আগামী 30 কার্যদিবসের মধ্যেই জুলাই সনদ দেওয়া সম্ভব। তবে এই সব বিষয়ে সরকার আগামীকাল প্রজ্ঞাপন দেওয়ার পর আরও বিস্তারিত জানাবেন বলেও জানান জামায়াতের আমির। আর প্রথম যেটা বলেছেন যে রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার, ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। এখন আমরা তো তাদের উপরে চাপাইয়ে দিতে পারি না। এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। তারপরেও যেটা হয়েছে, আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করব ইনশাল্লাহ। আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা ও জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড় থেকে সরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। রোববার রাত 10টায় শাহবাগ মোড় থেকে সরে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে রাত 9টায় পুলিশ এসে প্রথমে শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ 4টি সড়কের ব্যারিকেড তুলে দেয়। পরে শাহবাগ মোড়ে স্লোগান দিয়ে জাদুঘরের সামনে চলে যান আহতরা। এরপর যান চলাচল শুরু হয়। দর্শক, জাতীয় জাদুঘর প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাহিদ, জাদুঘর প্রাঙ্গণে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের কর্মসূচির এখন পরিস্থিতি কি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তোয়া। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি জাদুঘরের সামনে। আপনি জানেন যে জুলাই আন্দোলনে আহতরা কিন্তু 3 দফা দাবিতে, অর্থাৎ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ, জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে কিন্তু শনিবার রাত থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে এবং গত রাতে কিন্তু তাদেরকে শাহবাগ মোড় থেকে সরিয়ে জাদুঘরের সামনে অবস্থান করার জন্য বলা হয়েছে এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে। তো তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এবং আমরা যদি কয়েকজন আন্দোলনকারীর সাথে কথা বলি, আসলে তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে তাদের মাধ্যমে জানার চেষ্টা করব। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা আমাদের 3 দফা ছিল, সেই 3 দফায় আছে। প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য স্থায়ীভাবে নিষিদ্ধের রোডম্যাপ। দ্বিতীয় দফাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র সাংবিধানিকভাবে স্বীকৃতি দিবে সেটার রোডম্যাপ। কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সময় আমাদের এই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন তালবাহানা করেছে। বলেছিল 31 ডিসেম্বর পর রাষ্ট্রীয়ভাবে তারা ঘোষণা দিয়ে দিবে, যা এখনও দেয়নি। 5 মাস হয়েছে। মার্চের দিকে উনি বলেছিল যে ঘোষণা দিবে, দেয়নি। আমরা চাচ্ছি যে গত পরশুদিন যে বলছে রাতে যে ঘোষণা দিবে, আমরা তার কথায় বিশ্বাস পাচ্ছি না। সেই জন্য তার প্রমাণস্বরূপ আমরা একটা, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা প্রজ্ঞাপন জারি করবে, ওই রকম জুলাই ঘোষণাপত্র যে সে আগামী 30 দিনের মধ্যে দিবে, তার জন্য একটা প্রজ্ঞাপন চাচ্ছি যে 30 দিনের মধ্যে সে একটা দিবে জুলাই ঘোষণাপত্র, তার একটা প্রজ্ঞাপন চাচ্ছি, তার স্বীকারোক্তি চাচ্ছি, লিখিত স্বীকারোক্তি। কারণ সে বারবার কথা পরিবর্তন করছে, যাকে এক কথা মুনাফিকি করছে আহতদের সাথে। আর 3 নম্বর দাবি হচ্ছে সুরক্ষা ও পুনর্বাসন।
সুরক্ষাহীন এবং পুনর্বাসন করতে হবে। কারণ আমাদের যারা আহত আছে বা শহীদ পরিবার আছে তারা বিভিন্নভাবে সামাজিক মাধ্যম বা সামাজিকভাবে বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে। সেজন্য আমরা দ্রুত চাচ্ছি সুরক্ষা আইনটা বাস্তবায়ন করার জন্য। আন্দোলন প্রত্যাহার কখন করবেন? কি কি দাবি হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এর মধ্যে থেকে যদি আমাদের যেহেতু আজকে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ যেন রোড ম্যাপটা যদি দিয়ে দেয়, রোড ম্যাপ দেওয়া লাগবে যে কতদিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, স্থায়ী নিষিদ্ধ করবে, সেটা রোড ম্যাপ দেওয়া লাগবে। আর হচ্ছে দ্বিতীয় যে দাবিটা সে জুলাই ঘোষণাপত্রের রোড ম্যাপ, এই দুইটা হলে আর আমরা এই কর্মসূচি আর কি পদ্ধতি করবো। যেমনটি তিনি বলছিলেন যে যতক্ষণ তাদের প্রজ্ঞাপন জারি করে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে এবং তারা এই অবস্থান কর্মসূচি পালন করবে। তো শাহবাগের জাদুঘর সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগের জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া জুলাই জনতার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার রাত 9:30 নিজের ফেসবুক পেজে তিনি এক স্ট্যাটাসের মাধ্যমে কথা বলেন। স্ট্যাটাসে তিনি আরও জানান, যারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তারা যেন সতর্ক হয়ে যান। রাষ্ট্র অনেক বড় ও জটিল জায়গা বলে তিনি লেখেন। উপদেষ্টা পরিষদ অনেক বাধা এলেও অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে। সরকার যদি গণ অভ্যুত্থানের শহীদদের পক্ষ থেকে সরে যায় তাহলে উপদেষ্টা পরিষদে থাকার কোনো যুক্তি নেই বলে জানান তিনি। আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেবে ডিবি। আর সদ্য যোগ দেওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি জানালেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ, তাই তাদের কার্যক্রম চালাতে বাধা দেওয়া হবে না। সব পুলিশ সদস্যকে এ ব্যাপারে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সকালে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্র তারুণ্য। শনিবার গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানায় অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলন করছিল জাতীয় নাগরিক কমিটি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন। রোববার সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই দলটি ঢাকাতে সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। যারা নিষিদ্ধ সংগঠনের সাথে নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবি সংবাদ সম্মেলনে জানানো হয়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পাওয়া গেলে ডিবি আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা যখন কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকে আমরা আইনের ব্যবহার করে থাকি। তা ভবিষ্যতেও এক্ষেত্রে যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান এই যুগ্ম কমিশনার। ডিবিডিএমপি তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। সাভারে 5 আগস্ট জুলাই আন্দোলনে অংশ নেওয়া 6 জনের লাশ পোড়ানোর মামলায় এখনো গ্রেফতার হয়নি পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান। তাকে শরীয়তপুরের পালং থানায় বদলি করা হলেও গত 24 এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত তিনি। মানবাধিকার কর্মীরা বলছেন, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকায় আত্মগোপনে গেছেন তিনি। তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সাইফুল ইসলাম আকাশের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 5 আগস্ট সরকার পতনের পর সাভারে বিজয় উল্লাসরত ছাত্র জনতার উপর গুলি করা হলে নিহত হন সাজ্জাদ হোসেন সজল সহ 6 জন। পরে পুলিশের গাড়িতে উঠিয়ে নিহতদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় 27 নম্বর আসামি আশুলিয়া থানার সে সময়ের পরিদর্শক মাসুদুর রহমান। গত বছরের 15 ডিসেম্বর থেকে শরীয়তপুরের পালং মডেল থানার পরিদর্শক হিসেবে বদলি করা হয় তাকে। তবে 24 এপ্রিলের পর থেকে তিনি আর কর্মস্থলে আসেননি। পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদ উনি
কর্মস্থলে অনুপস্থিত আছেন। তো বর্তমানে তার এখানে একজনকে পদায়ন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকায় পুলিশ সদস্য মাসুদুর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মানবাধিকার সংগঠনের নেতারা। জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেখানে অবশ্যই পুলিশ যারা জড়িত ছিল, যারা নির্বিচারে শিক্ষার্থীদের উপরে গুলি করেছে, যারা নির্বিচারে ছাত্র জনতা তথা শ্রমিকদের উপরে গুলি চালিয়েছে, হত্যা করেছে, তাদের অবশ্যই বিচার চাই। যারা নিরীহ ছাত্রদের উপরে অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করেছেন এই সকল পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আমি আশা করি। এদিকে মাসুদুর রহমান অনুপস্থিত থাকায় তার জায়গায় নতুন পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বৈশাখের শেষ সপ্তাহে এসে দেশ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত জনজীবন, কোথাও মিলছে না স্বস্তি। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাতের অভাব, শহুরে তাপদ্বীপ আর গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বাড়ছে তাপমাত্রা। রকফেলার ফাউন্ডেশন গবেষণা বলছে শুধু রাজধানীতে উচ্চ তাপমাত্রার কারণে প্রতি বছর $600 কোটি ক্ষতি হচ্ছে। 2050 সাল নাগাদ এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় $8,500 কোটি। এর থেকে উত্তরণের সবুজায়ন বাড়ানোর তাগিদ তাদের। এস এ বাপির ক্যামেরায় তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। চারিদিকে যেন গায়ে আগুন ধরা বাতাস, ঘর থেকে বের হলেই পুড়ে যাচ্ছে শরীর। বৈশাখের শুরুতেই সূর্যের তেজ আর আবহাওয়ার এমন রুক্ষ রূপ দেখছে মানুষ। কড়া রোদ আর জলীয় বাষ্পের আধিক্যে গত কয়েকদিন ধরেই সারা দেশে 1 থেকে 2 ডিগ্রি করে বাড়ছে তাপমাত্রা। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে নাজেহাল রাজধানীবাসী, বিশেষ করে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। পেটের তাগিদে ঘর থেকে বের হয়ে অসুস্থ হয়ে পড়ছে কেউ কেউ। আগুনের পাশে দাঁড়ালে যেমন আগুনের সীসা মুখে লাগে, এইরকম তাপদাহ চলতেছে। আমার তো আর মাথায় ছাদ নাই, খালি ক্যাপ দিয়ে গরম আরো বেশি লাগে, কষ্ট হচ্ছে, তাপমাত্রা অতিরিক্ত বেশি। এরকম গরম আর উপায় নেই, এই যেই বেরি সব মিলাই স্বাভাবিক জীবনযাপনে অবশ্যই ব্যাহত হইতেছে। আবহাওয়া ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছে গত 20 বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান রকফেলার ফাউন্ডেশনের গবেষণা বলছে ঢাকায় উচ্চ তাপমাত্রার কারণে প্রতি বছর $600 কোটি ক্ষতি হচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে বলে মনে করেন আবহাওয়াবিদরা। 2025 সালের মার্চ পর্যন্ত পৃথিবী উষ্ণতা হবে। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ, তারপর এনভায়রনমেন্টাল পলিউশন এবং আমাদের অভ্যন্তরীণভাবে আমাদের বৃক্ষ নিধন, লোকাল ইফেক্ট এবং গ্লোবাল ইম্প্যাক্ট বাংলাদেশের তাপমাত্রার এই অবনতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আবহাওয়ার এমন বিরূপ প্রভাব থেকে বাঁচতে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বন্ধ এবং দেশব্যাপী সবুজায়ন বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দেশের 6 বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। 5 দিন ধরে দেশের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহের মাঝে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে আজ সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর মধ্যে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে। জয়পুরহাটের 5 বিবিতে এসআই আলমগীর কবির ছুরিকাঘাতে আহত হয়েছেন। রবিবার বিকেলে বালিঘাটা পাটাবুকা গ্রামে তিনি এক পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে পেছন থেকে ছুরিকাঘাতের শিকার হন। এতে তার ডান হাত ও পায়ে আঘাত লাগে। পরবর্তীতে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তিনি এখন শঙ্কামুক্ত। পুলিশ জানিয়েছে ঘটনার সূত্রপাত হয় তালাকপ্রাপ্ত এক নারীর অভিযোগের ভিত্তিতে। অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত বলে জানা গেছে এবং তাকে গ্রেফতারের অভিযান চলছে। বিকাল 5:30টায় আমাদের এখানে আলমগীর নামে একজন 5 বিবির পুলিশ সদস্য এএসআই উনি এসেছেন ছুরিকাঘাত প্রাপ্ত হয়ে।
আমাদের এখানে ভর্তি হওয়ার পরে যে নিচ থেকে যে প্রসিডিউর মেনটেন করতে হয় সেগুলো সব করা হয়েছে এবং আমরা আসলে এই ওনাকে যে এখানে উপযুক্ত যে চিকিৎসা সেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি এবং উনি পাচ্ছেন এবং এখন ভালো আছেন। ফ্যাসিবাদের সঙ্গে যে বা যারা জড়িত থাকবে জনগণ তাদের একইভাবে দেখবে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রোববার সাথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তিকে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। দেশে যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং অতীতে সব গণহত্যার বিচার করতে হবে। তিনি আরো বলেন, যুদ্ধ অপরাধের নামে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে জামায়াত ও যুদ্ধ অপরাধে দণ্ডিত নেতাদের পরিবারের সদস্য সহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পাকিস্তান ভারত উত্তেজনা ঘিরে সিলেট সীমান্ত ঘেঁষা মেঘালয় রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে সেখানকার প্রশাসন, যা চিঠির মাধ্যমে সিলেটের জেলা প্রশাসককে অবহিত করা হয়। মেঘালয় রাজ্যের এই জরুরি অবস্থার প্রভাব পড়েছে বাংলাদেশ সীমান্তেও, যে কারণে সিলেটের সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়িয়েছে বিজিবি। খালেদ আহমেদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে উত্তেজনা ছড়িয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত এলাকায়। গেল শনিবার থেকে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছে মেঘালয় প্রশাসন। প্রতিবেশী রাজ্যে এমন ঘোষণার পর বাংলাদেশের সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। সীমান্তে বিজিবির টহল আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। প্রতিবেশী দেশ সবচেয়ে বিশাল ভারত আমাদের প্রতিবেশী, তো আমাদের সীমান্তবর্তী এলাকায় তারা কারফিউ জারি করেছে। প্রতিনিয়ত তারা আমাদের সীমান্তবাসী আছে, তারা বিজিবির সাথে তারাও সংগ্রাম করছে তাদের স্বাধীনতা জমি রক্ষার জন্য। আমি আশা করবো যে বিজিবি টহল আরো জোরদার করতে হবে। মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা মানে স্থিতিশীল করতে হলে, শান্তি ফিরিয়ে আনতে হলে বিজিবির টহল জোরদার করা দরকার। বিজিবি জানায়, সীমান্তের প্রতিটি ইঞ্চির নিরাপত্তা দিতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সাথে সীমান্তে অপরাধ ঠেকানোর পাশাপাশি অনুপ্রবেশ ঠেকাতেও বিজিবির সকল প্রস্তুতি রয়েছে। এখন বর্তমানে যে উদ্ভূত পরিস্থিতি সেই অনুযায়ী আমাদের বর্তমান বর্ডার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে এবং আমাদের যে পূর্বের যে পরিস্থিতি ছিল সেটাকে জারি রাখার জন্য আমরা অনেক সোচ্চার পূর্বে থেকেই ছিলাম। এখন আরও এটাকে জোরালো করা হয়েছে। যে কোনো অবৈধ প্রবেশ বা অনুপ্রবেশকারী এই ব্যক্তিকে আমরা শনাক্ত করার ফার্স্টে চেষ্টা করব। মেঘালয় রাজ্যে জরুরি অবস্থা জারির কারণে সিলেটের সীমান্ত এলাকার গ্রামগুলোতে বিরাজ করছে কিছুটা উৎকণ্ঠা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদেশি ফল আঙ্গুর দেশে চাষ করলে টক হয়, এমন ধারণাকে ভুল প্রমাণ করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সৈয়দুর রহমান ফারুক। আঙ্গুর চাষ করে তিনি আয় করেছেন লাখ টাকা। এবছরও প্রায় 2 লাখ টাকার আঙ্গুর বিক্রির স্বপ্ন বুনছেন। সুস্বাদু আর ফলন ভালো হওয়ায় আবাদে আগ্রহ দেখাচ্ছেন অন্যরাও। সালে এলাহি কুটিয়া রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিঘিরপাড় এলাকার সৈয়দুর রহমান তরফদার ফারুক ইউটিউবে আঙুর চাষ দেখে যশোর থেকে চয়ন জাতের চারা সংগ্রহ করে আবাদ শুরু করেন এলাকার মসজিদের ছাদে। 6 মাসের মধ্যেই ভালো ফলন হয়। ফলগুলো ছিল খুবই মিষ্টি। বিদেশি ফল আঙুর দেশে চাষ করলে টক হয়, এমন ধারণা ভুল প্রমাণিত হলো এলাকাবাসীর কাছে। প্রথম বছর আঙুর বিক্রি হয় 35,000 টাকার। ভালো ফলন হওয়াতে মসজিদের ছাদের পাশাপাশি বাড়ির উঠানে চাষ শুরু করেন তিনি। 23টি গাছের এক একটি থোকায় 300 থেকে 400 গ্রাম আঙুর ঝুলে আছে। এবছর প্রায় 2 লাখ টাকার আঙুর বিক্রির স্বপ্ন বুনছেন তিনি। 6 মাস পরে আমার আঙ্গুর বাগানে আঙ্গুর ফল আসছে এবং এই আঙ্গুরগুলো আমি বিক্রি করে অনেক লাভবান হয়েছি। আমরা নিজে বাড়িতে করছি, আমি ওনাকে সহযোগিতা করি, তারপরে বাড়িতে অনেক আঙ্গুর ফলন হয়েছে। ছাদে আঙ্গুর চাষে মসজিদের কোনো ক্ষতি হচ্ছে না বলে জানান মসজিদের ইমাম। আমাদের মসজিদও কিছু উনি প্রায় দান করছেন,
আমরা উপকৃত হয়েছি। সুস্বাদু আর ফলন ভালো হওয়ায় আবাদে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অন্যরাও। আঙ্গুর বাগান দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। ওখানে আমি চিন্তাধারা করতেছি তাদের কাছ থেকে চারা নিয়ে আঙ্গুর গাছগুলা সংগ্রহ কইরা গাছ একটা বাগান করব। আমাদের গ্রামের অনেকেই এই ছাদের মধ্যে আসেন আঙ্গুর দেখার জন্য। খুব ভালো ফলন হয়েছে এবং আমরা খেয়ে দেখেছি, খুবই ভালো, খুবই মিষ্টি এবং বাংলাদেশের মাটিতে এমন আঙ্গুর হয় আসলে এটা ভাবতেই অবাক লাগে। আঙ্গুর চাষে সব রকম পরামর্শ এবং সহযোগিতা করা হবে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। আঙ্গুরের প্রসারের জন্য এলাকাতে আমরা ব্যাপক প্রচারণা করতেছি। আশা করি আগামীতে সেই আঙ্গুরের আরো ব্যাপক চাষাবাদ বৃদ্ধি পাবে। প্রযুক্তিগতভাবে আরো হেল্প করতে পারি, আমার মনে হয় আমাদের এই আঙ্গুর চাষ আরো বাড়বে। আমদানি নির্ভরতা কমাতে আঙ্গুর চাষ বাড়াতে হবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রুশ প্রেসিডেন্টকে আলোচনার টেবিলে বসাতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। রোববার তিনি বলেন, এবার কোনো বাহানা না দিয়ে বৃহস্পতিবার তুরস্কে উপস্থিত থাকবে পুতিন। তিনিও বৈঠকে বসতে রাজি হয়েছেন। এদিকে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আরবিদ আফসারের রিপোর্ট। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের উপর ক্রমবর্ধমান চাপ অব্যাহত রাখছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসানে সামনের বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টকে আলোচনার টেবিলে বসাতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। রোববার তিনি বলেন, পুতিনকে বৃহস্পতিবার তুরস্কে দেখার জন্য অপেক্ষা করবেন তিনি। চলতি সপ্তাহের বৃহস্পতিবার আমি তুরস্ক যাচ্ছি। আশা করি সেখানে প্রেসিডেন্ট পুতিন উপস্থিত থাকবে এবং কোনো প্রকার বাহানা দেবেন না। আমরা যুদ্ধ শেষ করতে রাজি। যুক্তরাষ্ট্র, ইউরোপ সবাই এর প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনের বৃহস্পতিবার ইস্তাম্বুলে দুই নেতাকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে চান না, বরং এই রক্তপাত বন্ধের সম্ভাব্য পথ নিয়ে আলোচনার জন্য তিনি বৃহস্পতিবার তুরস্কে একটি বৈঠকে বসতে চান। এ প্রস্তাবে ইউক্রেনের অবিলম্বে রাজি হওয়া উচিত। এদিকে গেল শনিবার পুতিনের দেয়া সরাসরি আলোচনার প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন বিশ্ব নেতারা। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক, লিথুনিয়ান পররাষ্ট্র দপ্তর থেকে সবার একটি বক্তব্য, এক হাতে অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আরেক হাতে যুদ্ধবিরতির আলোচনার কথা বলায় কোনো যুক্তি নেই। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। করাচি আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল ভারতের নৌসেনা, এবার এমন দাবি ভারতীয় নৌবাহিনীর। রোববার এক সংবাদ সম্মেলনে দেশটির নৌবাহিনী মহাপরিচালকের হুঙ্কার, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে প্রতিশোধ হবে রক্তাক্ত। এদিকে রোববার রাতে আবারও ভারতের সীমান্ত অঞ্চলে ড্রোনের উপস্থিতির দাবি করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। জনগণের নিরাপত্তায় রাজস্থানের জয়সালমার, বার্মার ও অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলে জারি করা হয় ব্ল্যাকআউট। নাসরিন আক্তারের রিপোর্ট। এবার যুদ্ধবিরতিতে পৌঁছানোর একদিন পর ভারতের সীমান্ত অঞ্চলে আবার ড্রোনের আনাগোনা। রোববার ভারত পাকিস্তানের সীমান্তবর্তী রাজস্থানের বার্মারের আকাশে দেখা যায় ড্রোন। এ সময় স্থানীয়দের বাড়িতে থাকতে নির্দেশ দেয় প্রশাসন, জারি করা হয় ব্ল্যাকআউট। তবে এই ড্রোন কোথা থেকে এসেছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। রোববার বার্মার বিভাগীয় কালেক্টর ও ম্যাজিস্ট্রেটের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বাসিন্দাদের নিরাপদে থাকতে নির্দেশিকা দেওয়া হয়। বার্মারে ব্ল্যাকআউট শুরু হয় রাত 8টায়। অন্যদিকে এর আগে রাজস্থানের জয়সালমার ও অন্যান্য সীমান্ত অঞ্চলেও ব্ল্যাকআউট কার্যকর করা হয়। পূর্ব সতর্কতার অংশ হিসেবে এই কার্যক্রম। জয়সালমারে স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় শুরু হয় ব্ল্যাকআউট। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের দাবি, ব্ল্যাকআউটের কিছুক্ষণ পরে বার্মারের আকাশে লাল বাতি দেখা যায়, যা ড্রোন বলে সন্দেহ করা হয়। এরই মধ্যে সীমান্ত এলাকায় পাকিস্তানের যে কোনো আক্রমণ প্রতিহতে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।
এর আগে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে একই রকম আতঙ্ক। যুদ্ধবিরতির পরও ভারতের ভূখণ্ডে পাকিস্তান হামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করে নয়াদিল্লি। এ সময় সেনাদের সজাগ থাকতে নির্দেশ দেয় প্রশাসন। এদিকে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। রোববার এক সংবাদ সম্মেলনে ভারতের নৌবাহিনীর মহাপরিচালক জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনে এবার প্রতিশোধ হবে রক্তাক্ত। সেই সঙ্গে যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর তৎপরতা ব্যাখ্যা করে মহাপরিচালকের মন্তব্য, করাচি আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল ভারতের নৌসেনা। এতে পাকিস্তানি জাহাজগুলো বেশিরভাগই বন্দরের ভিতরে বা উপকূলের খুব কাছাকাছি থাকতে বাধ্য হয়েছিল বলে দাবি এ নৌ কর্মকর্তার। আমাদের সশস্ত্র বাহিনীর প্রধান লক্ষ্য যুদ্ধ পরিহার করে শান্তি বজায় রাখা। তবে এবার যদি পাকিস্তান কোনো পদক্ষেপ নেওয়ার সাহস করে, তাহলে পাকিস্তান জানে আমরা কি করতে যাচ্ছি। পেহেলগাম হামলার বদলা নিতে গেল 7 মে মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এরপরই সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। তবে এর কয়েক ঘন্টার ভেতর আবার পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে দুই দেশ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।